আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। জীবনের যে পরিস্থিতি থাকি না কেন, যত কঠিন পরিস্থিতি থাকি না কেন, সবসময় বলেছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজও বলতেছি। তো ভালো আছি বলতে খুব কষ্টে দিন যাচ্ছে অ্যালার্জির কারণে। তো একটার পর একটা সমস্যা তো লেগেই আছে। তো যাই হোক যে বড়, বড় সমস্যাগুলো থেকে পেরিয়ে আসছি, গলার সমস্যা, তারপরে ব্রেস্টের এত বড় একটা সমস্যা যেখানে ডাক্তাররা পর্যন্ত বলেছিলেন যে 99% ওটা ক্যান্সার। তো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আহ, আপনাদের সবার ভালোবাসা এবং দোয়াও ছিল আমার সাথে। তো যাই হোক বারবার অনেক কঠিন মুহূর্ত থেকে ফিরে এসে আজও আপনাদের সামনে বসে কথা বলতেছি। তো তাই কোনো কিছুর জন্য আমি ভেঙে পড়ি না। আর আসলে আজকে কোনো কাজকর্মের ভিডিও নেই, কারণ গত 2 দিন থেকে বাড়ির কাজকর্ম টুকটাক করতেছি, কিন্তু ভিডিও করার মতন পর্যায়ে নেই। কি হইছে কেন? হুম? আমার এই যে চলে আসছেন। তো ভিডিও করার মতন পর্যায়ে ছিলাম না, কারণ এত বেশি চুলকানি। খেতে গেলে চুলকানি, নামাজ পড়তে গেলে চুলকানি, মানে সব সময় কথা বলতেছি আর এই যে এরকম 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 এত চুলকানি পুরো শরীরে, লাল লাল মশার কামড়ের মতন দাগ পুরো শরীরে, বিশেষ করে পিঠ পেট, মানে এই যে বাইরে যে অংশগুলো আছে যেমন হাত বা পায়ের পাতা, ওগুলোতে অতটা নেই। তো কাপড়ের নিচে যে এরিয়াটা থাকে আর কি, বিশেষ করে তো ওই জায়গায় চুলকানিটা বেশি। তো প্রথমে আমার হলো, আমার থেকে পরে আরিয়ানের হলো। আরিয়ানকে ডাক্তার দেখিয়েছিলাম, এই মনে হয় মনে আছে আপনাদের 10-15 দিন আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো আরিয়ানকে ডাক্তার দেখিয়েছিলাম, ওকে ডাক্তার দেখানোর পরে ওর মোটামুটি সমস্যাটা সেরে গেছে। আর আমারটাও মধ্যে কয়েকদিন হালকা একটু কমে গিয়েছিল। কম ছিল বলতে মানে চুলকানির পরিমাণটা একটু কম ছিল। আমি ভাবছিলাম হয়তো আস্তে আস্তে সেরে যাচ্ছে, কিন্তু গত 2-3 দিন থেকে এত মারাত্মক লেভেলে চুলকানির অবস্থাটা আর কি গেছে পুরো শরীর। এরকম হাত দিলে, এই যে এইদিকে এরকম হাত দিলে মনে হয় ছোট ছোট পাথরের নুড়ির উপরে আর কি এভাবে হাত দিয়ে ঘষাচ্ছি, ঠিক ওই রকম। এত খারাপ অবস্থা হয়েছে। তো যার জন্য কাজকর্মেরও কোনো রেগুলারিটি নেই। আর এই চুলকানিটা আসলে বিশেষ করে রাতের বেলা বেশি হয়, দিনের বেলাও হয়, তবে রাতের বেলা এত বেশি চুলকানি শুরু হয়, একেবারে পাগল হয়ে যাই আমি, পাগলের মতন, মানে এরকম এরকম করে। তো যাই হোক, আহ ভিডিও দিতে পারতেছি না বলেই আর কি এটা বললাম। তা না হলে অসুস্থতার কথা আপনাদেরকে এত বলেছি, তো আমার নিজের অসুস্থতার কথা বলতেও এখন লজ্জা লাগে। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। একজন আপু, বাংলাদেশের একজন আপু, আমার খুবই প্রিয় একজন আপু। আসলে যখন জীবনে খারাপ সময় আসে, তো খারাপ সময়ে যারা যারা আর কি পাশে থাকে বা খবরাখবর নেয় বা পাশে থাকার চেষ্টা করে, তাদের কথা জীবনে মন থেকে ফেলা যায় না। তো জীবনে আসলে 2 ধরনের মানুষের কথা সব থেকে বেশি মনে থাকে। এক এক পর্যায়ে মানে এক ধরনের মানুষ হচ্ছে খারাপ সময়ের যারা আর কি তাদের স্বার্থপরতার মূর্তিটা দেখায়, তো তাদের কথা চিরজীবন মনে থাকে। আর খারাপ সময়ে যারা পাশে থেকে ভরসা দেয়, সাহস দেয় বা পাশে থাকে, তো তাদের কথা, এই 2 ধরনের মানুষের কথা জীবনে ভোলা যায় না। তো আপনারা অনেকেই আমার খারাপ সময়ে আমাকে নানানভাবে সাহায্য করছেন, অনেকে মানসিকভাবে আমাকে সাপোর্ট দিছেন, অনেকে দোয়া করছেন, কেউ কেউ আবার টাকা দিয়েও আমার খারাপ সময়ে সাহায্য করছেন যখন আমি অসুস্থ ছিলাম। তো আজকে যে আপুর কথা বলবো, উনি বাংলাদেশের একজন প্রিয় আপু। আপনারা হয়তো জানেন আমার বেশিরভাগ ভিউয়ার্স কিন্তু বাংলাদেশের। আমার লোকাল ভিউয়ার্স আছেন, তবে কম, খুব কম। বেশিরভাগ ভিউয়ার্স হচ্ছে বাংলাদেশের, আর হচ্ছে লন্ডন, আমেরিকা। তো যদিও ওনারা জন্মসূত্রে বাংলাদেশেরই,
কি তৈছে আচ্ছা নে পানি দিবি যা আলু দে তুরা তুরা কাটি আলু কয়টা কাটি কাটি দে তো বেশিরভাগ ভিউয়ার্স আমার বাংলাদেশের তো যার জন্য আসলে আমি বেশি বাংলাদেশ ভক্ত কারণ আমার নিজের দেশের আমি বিরোধী নই কারণ জন্মভূমি জন্মভূমির আগে কিছু নেই তারপরেও আমি আমার নিজের দেশের পরে যদি আমি কোনো দেশকে তো ভালোবেসে থাকি সেটা হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশকে ভালোবাসার একটাই কারণ আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার প্রিয় মানুষ যারা তাদের জন্ম বাংলাদেশে হয়েছে বা তারা জন্মসূত্রে বাংলাদেশী তো যার জন্য আমি বাংলাদেশকে এত পছন্দ করি যাই হোক আজকে আমি যে আপুর কথা বলবো উনি হচ্ছে বাংলাদেশের রংপুরের একজন প্রিয় আপু প্রথমবার যখন আমি অসুস্থ হয়েছিলাম আমার ব্রেস্টের সার্জারি হয়েছিল তখন কিন্তু আমার কাছে আমার সার্জারির টাকাটাও ছিল না কারণ হঠাৎ করে আমি কিছু টাকা অ্যারেঞ্জ করে বাংলাদেশে গিয়েছিলাম কারণ আপনারা জানেন আমার জীবনে কি আছে না আছে আমি জানি না হয়তো অতটাও টাকা নেই তবে তার থেকে একটু একটু করে সেভ করে না না একটু একটু করে সেভ করে আমি রাখি যাতে আমি আমার সামর্থ্যের বাইরে মানে প্রয়োজনের বাইরে আমি একটু ঘোরাফেরা করার শখ আছে আমার সেই ছোটবেলা থেকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করছেন তা আমার সামর্থ্যের ভেতরে হয়তো আমি বাইরে বড় বড় নামি দামি দেশগুলোতে কখনো ঘুরতে যেতে পারি না বা হয়তো পারবো না তবে আমার নিজের দেশের বা আশেপাশের দেশের মানে যাওয়ার আমার অনেক ইচ্ছা তো যাই হোক আমি ওইরকম করে প্রথমবার যখন বাংলাদেশে গিয়েছিলাম বাংলাদেশ থেকে ফিরে আসার পরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলাম হঠাৎ করে আমার ব্রেস্টের সমস্যাটা ধরা পড়ছিল বাংলাদেশ থেকে আসার 2-3 দিন পরে কি হয়েছে বাবা যাও গিয়ে এখান থেকে যাও আসলে তো তুমি এখন যাও গিয়া তো ওখান থেকে ফিরে আসার পরে আমার যখন ব্রেস্টের সমস্যাটা ধরা পড়ে তখন আমি হঠাৎ করে মানে বড় একটা টাকার ধাক্কা সামলাতে পারি নাই তখন কিন্তু আমাকে ঠিক ওইভাবে প্রথমবারের মতন আমাকে লন্ডন আমেরিকা কানাডা তো ওখান থেকে আমাকে কয়েকজন আপু ওনাদের সামর্থ্য অনুযায়ী আমাকে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে হেল্প করেছিলেন আর বাংলাদেশ থেকে অনেকে করতে চাইছিলেন তবে তার মধ্যে একজন আপু ছিলেন শিল্পী আপু বাংলাদেশের রংপুরের উনি অনেক চেষ্টা করছেন ওনার কন্ডিশন কিন্তু অতটা ভালো না উনি যে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে অতটাও মানে ধনী এরকমটা না কিন্তু এখনো আমার ওই আপুর কথা মনে পড়ে উনি তখন ইউটিউবিং করতেন না জাস্ট আমার ভিডিও দেখতেন আমার একজন ভিউয়ার্স আপু ছিলেন উনি আমাকে 10,000 টাকা পাঠানোর জন্য কি চেষ্টা করেছিলেন যেটা আমার এখনো মনে আছে আপু টাকাটা পাঠাতে পারেন নাই কারণ বাংলাদেশ থেকে আমাদের বাইরের দেশে যে কোনো কোথাও বিশেষ করে ইন্ডিয়াতে টাকা পাঠানোর কোনো বৈধ উপায় ছিল না আমি আপুকে বারবার বারণ করছিলাম যে আপু তুমি টাকাটা আমাকে পাঠাবে বলছো ওটাই আমার কাছে অনেক তো এখানে পারো নাই এটা আমি জানি তুমি পারবে না সুতরাং আর চেষ্টা করো না আপু মানে ওই ব্যাংকে এই ব্যাংকে এরকম করে করে শেষমেশ আপু ব্যর্থ হয়েছিলেন 10,000 টাকা পাঠানোর জন্য আমাকে তো এত চেষ্টা করেছিলেন ওনার হাজবেন্ডকে পর্যন্ত এই এই ব্যাংকে ওই ব্যাংকে পাঠিয়ে শেষমেশ ব্যর্থ হয়েছিলেন তো আপু এক পর্যায়ে কান্না করে দিচ্ছিলেন টাকাটা আমাকে পাঠাতে পারেন নাই বলে তো ওই আপুর কথা আমার এখনো মনে আছে আর আজকে ওই আপুর কথা আপনাদেরকে বললাম তো ওনার একটা ইউটিউব চ্যানেল আছে আমি কিন্তু কখনো কারণ আমার নিজেরও এখন ইউটিউবে অতটাও ভিউজ নেই আপনারা যারা আমার খুব বেশি শুভাকাঙ্ক্ষী আমাকে না দেখলে পারেন না ওরাই আমাকে দেখেন তো আমার যেটুকু ভিউজ হয় বা আমার যারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ ওই আপু আমাকে জোর করেন না একবার বলেছিলেন যে আপু আমি এত কষ্ট করতেছি চেষ্টা করতেছি ভালো কন্টেন্ট তৈরি করি এত সুন্দর একটা পরিবেশে উনি ভিডিও করেন আপনারা দেখলেই মানে একদিন যদি ওনার একটা ভিডিও দেখেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মানে একটার পর একটা ভিডিও দেখতেই থাকবেন এত সুন্দর একটা পরিবেশ গার্ডেনিং করেন ওনার ছোট একটা বাড়ি আর বাড়ির চারপাশে শুধু সবজি আর সবজি এত সবজি চাষ করেন কি বলবো তো আপু ফেসবুকে অনেক ফেমাস কিন্তু ইউটিউবে উনি মানে পজিশনটা এখনো তৈরি করতে পারেন নাই তো ওনার পেজের
ওনার মানে ফেসবুক সরি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিব, রিকোয়েস্ট করব। আপু আমাকে ওইভাবে বলেন নাই, তবে আমি নিজে থেকেই বললাম, যেহেতু আপু বললেন যে এত ভালো ভালো ভিডিও আমি শেয়ার করি তারপরেও কেন ভিউজ হয় না, তো আপু একটু দেখো। তো আসলে দেখলাম আমি ওনার ভিডিওগুলো অনেক ভালো। আর আমি আপনাদের সাথেও পরিচয় করিয়ে দিলাম। ওই যে স্ক্রিনে আমি ওনার চ্যানেলের লিঙ্কটা দিচ্ছি, প্লাস ভিডিওরও কিছু অপশন দিচ্ছি। আপনারা আমার কমেন্ট বক্সে ঢুকবেন, কমেন্ট বক্সে ঢুকে আমি একটা লিঙ্ক পিন করে দিব। ওই পিন মানে লিঙ্কটাতে পিন করে জাস্ট আপুর একটা ভিডিও ভিজিট করবেন, তারপরে যদি আপনাদের ভালো লাগে দেখেন, যদি ভালো লাগে তাহলে দেখবেন, সমস্যা নেই। তো লিঙ্কটা ক্লিক করে আপুর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আমার রিকোয়েস্ট। যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের কাছে আমার এই রিকোয়েস্টটা রইল। আমি সাধারণত ওই টাইপের ভিডিও এখন করি না, তো আজকে কেন জানি আপুর সেই পুরোনো কথাগুলো আমার মনে পড়লো, আর আমিও জাস্ট আজকে ভিডিও দিচ্ছি না, ভাবলাম একটু গল্প করে নেই। আর আপুর চ্যানেলের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আসলে জাস্ট আমার কথাটা আর কি একটু মিলিয়ে দেখবেন, ওনার ভিডিওগুলোর কোয়ালিটি এত বেশি সুন্দর, যেটা আমাদের ভিডিওকে হার মানবে, তারপরেও আপুর ভিডিওতে ভিউজ নেই। আসলে আমরা ইউটিউবে বা ফেসবুকে যারা কাজ করি, আমরা দেখছি ভিউয়ার্সদের মধ্যে সবাই না, তবে বেশিরভাগ মানুষের মানসিকতা থাকে মানে খারাপ জিনিসের প্রতি। কার সতীন কে সারলো, কোন হাজবেন্ড দুই বিয়ে করতেছে, দুই বউ নিয়ে কিভাবে ঘুমাচ্ছে, তো ফেসবুকে বেশিরভাগ আমি দেখছি ওই জিনিসগুলো বেশি গুরুত্ব দেওয়া হয়। যারা আসলে পর্দার সাথে ভালো কন্টেন্ট তৈরি করতে চায় বা ভালো কিছু দেখাতে চায়, ওই ভিডিওগুলোতে ভিউজ হয় না। তো ওই আপু আসলে ওই রকমই। তো রিকোয়েস্ট রইল আপনাদের, আপুর চ্যানেলটা একবার হলে ভিজিট করবেন, তারপরে দেখবেন আপু ভিডিওর প্রেমে পড়ে যাবেন। কারণ এত সুন্দর ন্যাচারাল ভিউর মধ্যে উনি ভিডিওগুলো তৈরি করেন, তারপরেও কেন জানি ওই ভিডিওগুলোতে ভিউজ আসে না। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না। রিকোয়েস্ট রইল আপুর চ্যানেলটা ভিজিট করে আসবেন, এটাই রিকোয়েস্ট। যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি একটু দাবি সহকারেই রিকোয়েস্টটা করতেছি, দয়া করে ওনার চ্যানেলটা একটু ভিজিট করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন যাতে এই অ্যালার্জির সমস্যাটা তাড়াতাড়ি সেরে যায়। কারণ আমি এই নিয়ে অ্যালার্জির বিষয়ে 3জন ডাক্তার দেখিয়ে ঔষধ খাচ্ছি, লোশন লাগাচ্ছি, সাবান নিচ্ছি, মানে অ্যালার্জির প্রথম দিন লোশন লাগিয়ে পরের দিন লোশন সাবান দিয়ে গোসল করে তারপর আরেকটা লোশন লাগাতে হয়। তো চেষ্টার ত্রুটি রাখতেছি না, অনেক চেষ্টা করতেছি, স্কিনের ডাক্তার দেখিয়েছি শিলচরে, তো কিছুতেই কিছু হচ্ছে না, কেন জানি, আল্লাহ জানেন। দেখা যাক, আজকে আবার ডাক্তার দেখিয়ে আসলাম, তো কি হচ্ছে না হচ্ছে আল্লাহ জানেন। তো দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য, আর আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আর ঈদ উল ফিতরের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম করো। আসসালামু আলাইকুম। বাই বাই। বাই বাই।